আসসালামু আলাইকুম, আমি তারেক হাসান আবদুল্লাহ। আমি আজকে আপনাদের সাথে কথা বলব ব্যাটারি চালিত যান অটোরিকশা যেটাকে বলা হয় সেটা নিয়ে। কিছুদিন ধরেই তার সমালোচনা চলতেছিল, তাই আজকে বিস্তারিত সব কিছু আপনাদেরকে জানাবো। বাংলাদেশের সড়কের নৈরাজ্য বলি আর অসুখ বলি আর হত্যাকাণ্ড বলি, এর মূল দায়টা অবশ্যই রাজনৈতিক। ব্যাংক, শেয়ার বাজার ও বিদ্যুৎ জ্বালানির মতো এখানেও ক্ষমতার সঙ্গে জড়িত ব্যক্তিদের একটা শক্তিশালী নেক্সাস তৈরি হয়েছে। তারা সরকারের মধ্য থেকেই নীতি নির্ধারণীতে ভূমিকা রাখে। এটা ঠিক যে ঢাকার অটোরিকশার মালিকদের একটা বড় অংশ রাজনৈতিক নেক্সাসের অংশ। ঢাকার চালকদের আরেকটি অংশ ও সারা দেশের চালকদের অনেকেই ধার দেনা করে কিংবা এনজিওর কাছ থেকে লোন নিয়ে কিংবা শেষ কোনো অবলম্বন বিক্রি করে এইসব অটোরিকশা কিনেন। অবশ্যই সড়কে সেই যান নিয়ে নামতে গেলে স্থানীয় রাজনৈতিক নেতা থেকে শুরু করে পুলিশ প্রশাসন সবাইকে ম্যানেজ করতে হয়। বিআরটিএ বলতেছে অটোরিকশা আইনত নিষিদ্ধ, কিন্তু অটোরিকশা যে চলতেছে তারা তো দেখতেছে। রাস্তায় অটোরিকশা চলতেছে, বাজারে অটোরিকশা বিক্রি হচ্ছে, এবং সাধারণ রিকশার মতো অটোরিকশায় অমানসিক শারীরিক শ্রম লাগে না। তারা তো এইসব দেখছেন। নিষিদ্ধ থাকার পরেও কিভাবে অটোরিকশা রাস্তায় চলে তা আমরা সকলেই জানি। এটা ঠিক যে সড়ক মহাসড়কে দ্রুতগতির যানবাহনের সঙ্গে ধীরগতির যান একসঙ্গে চললে দুর্ঘটনার ঝুঁকি অনেক বেড়ে যায়। সেক্ষেত্রে অটোরিকশা, ইজি বাইকের মতো হালকা যানবাহনের জন্য আলাদা লেন থাকা জরুরি। অনেকেই বলতে চান যে ব্যাটারি চালিত যানবাহনের কারণে বিদ্যুতের অপচয় হয়। আমার কাছে তার পাল্টা যুক্তিও আছে। গ্রীষ্ম মৌসুমে আমাদের দেশে বিদ্যুতের চাহিদা 4 থেকে 5 হাজার মেগাওয়াট বেড়ে যায়। এর মূল দায়টা কাকে দিবেন? নিশ্চয়ই এসির। তাহলে দেশের মোট জনসংখ্যার কত শতাংশ মানুষ এসির সুবিধাভোগী? আবার যদি জ্বালানি অপচয়ের কথা বলা হয়, তাহলে এর দায়টা মোটরসাইকেল আর ব্যক্তিগত গাড়ি। নীতি নির্ধারণকারীরা স্পষ্ট করে বলবেন। যাই হোক, এখানে মূল বিষয়টা হচ্ছে কর্মসংস্থানের। গত 1.5 দশকে সরকারের প্রবৃদ্ধি আর উন্নয়নের জমজমাটি গল্পের বিপরীতে কর্মসংস্থানের গল্পটা অনেকটাই ফিকে। এই 1.5 দশকে দেশি বিদেশি বিনিয়োগের প্রবৃদ্ধি হয়নি বললেই চলে, বরং উদ্বৃত্ত পুঁজির একটা বড় অংশ পাচার হয়ে গেছে বেগমপাড়ায়। ফলে কর্মসংস্থানের পালে হাওয়া লাগেনি। খেয়াল করে দেখেন, কৃষিতেও ক্রমাগতভাবে কর্মসংস্থান হুড় করে কমছে। একের পর এক পাটকল, চিনিকল বন্ধ হয়েছে। ফলে গরিব মানুষেরা নিরুপায় হয়ে শহরমুখী হচ্ছেন। দেশে কর্মসংস্থান না থাকার কারণে অনেকেই সস্তা শ্রমের শ্রমিক হতে পাড়ি দিচ্ছেন মধ্যপ্রাচ্যে, ঝুঁকিপূর্ণ পথে। আবার কেউ ইউরোপে পাড়ি দিতে তাদের অনেকেই ভূমধ্য সাগরে ডুবে মরছেন। আর যারা দেশে থাকছেন তাদের মধ্যে 14 বছরের শিশু থেকে শুরু করে 70 বছর পর্যন্ত বয়সীরা বেছে নিচ্ছেন ব্যাটারি চালিত ইজি বাইক অথবা অটোরিকশা। শিক্ষিত ও মধ্যবিত্ত অংশের যারা, তাদের সন্তানেরা ছুটছেন বিদেশে। যে দেশ থেকে অর্থ পাচারের সঙ্গে সঙ্গে এভাবে তরুণ জনগোষ্ঠী পাচার হতে থাকে, সেই দেশের ভবিষ্যৎ আর কি বাকি থাকে? গত কয়েক দশকে ব্যাটারি চালিত যানবাহন ঘিরে বিপুল বিকাশ হয়েছে। উন্নয়ন গবেষক মাহা মির্জার মতে, কোনো ধরনের সহযোগিতা ছাড়াই এই খাতে 60 থেকে 70 লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। বাংলাদেশের প্রায় প্রতিটি জেলাতেই এখন শত শত পার্টসের দোকান, ইজি বাইকের গ্যারেজ, স্টিলের ওয়ার্কশপ আর টায়ারের দোকান। এই বাহন ঘিরে আবার দেশ জুড়ে গড়ে উঠছে লাখ লাখ মেরামতের দোকান। কন্ট্রোল বক্স পুড়ে যায়, স্টিয়ারিং পুড়ে যায়, বিয়ারিং ভেঙে যায়, ব্রেক লুজ হয়ে যায়, নষ্ট পার্টস সারাতে হয়, ইঞ্জিনের তেল বদলাতে হয়, মোটরের মিস্ত্রি, সহকারী, সব মিলিয়ে এক একটা দোকানে 7 থেকে 10 জনের কর্মসংস্থান তৈরি হয়েছে। চালক আর মেরামত মিলিয়ে 1 দশকে তৈরি হয়েছে দারুণ প্রাণবন্ত ও এক স্থানীয় অর্থনীতি। কোনো রকম রাষ্ট্রীয় সহযোগিতা ছাড়াই দেশ জুড়ে 60 থেকে 70 লাখ মানুষের কর্মসংস্থান করেছে এই ব্যাটারি চালিত যানবাহন। এটা জরুরি শিল্প না হলে কোনটা জরুরি শিল্প? এটা আমার প্রশ্ন থেকেই গেল। আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আল্লাহ হাফেজ।